ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক নির্দেশিত হয়ে যে অনলাইন এডুকেশন চালু করেছেন এই করোনা পরিস্থিতিতে, সেখানে আজকে যে কোর্স কোড 233003, কোর্স নেম হচ্ছে প্ল্যান্ট প্যাথোজেন প্ল্যান্ট নিউট্রিশন, লেকচার নাম্বার 3। তোমরা জানো এটা সিলেবাসের 4 নম্বর অধ্যায় ফটোসিনথেসিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিস্তৃত হওয়ায় আমরা এটি দুটি পার্টে নিব। তো আজকে আমরা প্রথম পার্ট নিব। আমি রাসেল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো ফটোসিনথেসিস সম্পর্কে তোমাদের যে প্রায়র নলেজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ে এসেছো, সেটা আমি একটু ঝালাই করে নিতে চাই। আমরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ সম্পর্কে সাধারণত যেটা বুঝে থাকি আর কি, সেটা হচ্ছে যে সালোকসংশ্লেষণ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি দিয়ে উদ্ভিদ গ্লুকোজ বা শর্করাজাত খাদ্য এবং তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছে আমরা মানে বুঝি। আসলে আরো যদি তোমরা বিস্তারিত বলতে চাও, সেখানে আমরা দেখেছি যে এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে সূর্যালোকের সংশ্লেষণের পর 1 অণু কার্বোহাইড্রেট বা গ্লুকোজ এবং 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা স্যার, আরো দুইজন জয়েন দিতে চাইছে স্যার। জয়েন দিতে চাচ্ছে ওয়েটিং রুমে, আমি দিচ্ছি, দল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে চলে এসেছে বলে না। তো ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ, এটা ফটোসিনথেসিস শব্দটা গ্রিক শব্দ। এটা দুটি শব্দ আছে, ফটোস এবং সিনথেসিস। ফটো শব্দের অর্থটাই জানো, আলো। যদিও আমরা ফটো বলতে ছবি বুঝাই, আসলে ফটো হচ্ছে আলো। আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা। তাহলে আলো বলতেই বোঝাচ্ছে আলোর একমাত্র উৎস হচ্ছে সূর্য। যদিও এখন আমরা কৃত্রিমভাবে অনেক আলো দেখতে পাই আমাদের মানে বিজ্ঞানের ইয়ের ফলে, বিজ্ঞানের উন্নতির ফলে আমরা নানান ধরনের আলো এখন আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত আলো বলতেই আমরা সূর্যালোক বুঝাই এবং সূর্যালোকের উপস্থিতিতেই আমরা বুঝাই সালোকসংশ্লেষণ। যদিও অন্যান্য দেশে এখন কৃত্রিমভাবে আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষণের চেষ্টা করা হচ্ছে এবং সফলও হচ্ছে। কারণ হচ্ছে যে তোমরা জানো যে আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে সালোকসংশ্লেষণ ঘটে থাকতে পারে এবং এই সালোকসংশ্লেষণ ঘটানোর জন্য আলো শোষণ করার যে ক্ষমতা, এটা কিন্তু কেবলমাত্র ওই ক্লোরোফিল অণুরই আছে, মানে পিগমেন্ট, রঞ্জক পদার্থ। আমরা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ বলতে মূল অণুটা সেটা কিন্তু ওই ক্লোরোফিল অণুই বুঝি। যদিও পিগমেন্ট আরো অনেক ধরনের আছে, তোমরা জ্যান্থোফিলের নাম শুনেছো, তোমরা ক্যারোটিনয়েডস এর নাম শুনেছো, তাই না? তো মূলত এখানে সালোকসংশ্লেষণে ক্লোরোফিলটাই আমরা, ক্লোরোপ্লাস্টের নানা ধরনের ক্লোরোফিল থাকে, সেটাই আমরা মানে করে থাকি। আর সালোকসংশ্লেষণ তোমরা জেনে থাকো যে আসলে মূলত উদ্ভিদ খাদ্য তৈরির জন্য এবং কি করে থাকে, খাদ্য তৈরি করে থাকে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে থাকে। এটা হচ্ছে আমাদের প্রায়র নলেজ। আমরা যদি বলি যে সালোকসংশ্লেষণ, এতটুকু আমাদের মোটামুটি জ্ঞান আছে সালোকসংশ্লেষণ সম্পর্কে। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা তোমরা যতটুকু ধারণা নিয়েছো, আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বই থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেটা হচ্ছে যে তোমরা জানো সালোকসংশ্লেষণ দুটি পর্যায়ে ভাগ করেছেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। একটা হচ্ছে আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে অন্ধকার পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তার মানে যেটা মেহরাবের সাথে আমরা কথা বলে বুঝতে পারলাম যে সালোকসংশ্লেষণ আলোর নিরপেক্ষভাবে যে চলতে পারে, এটা বোধহয় তোমরা ততটা মানে ভেবে দেখোনি, বা অন্ধকার পর্যায়ের বিষয়টা করেছো হয়তো বা মুখস্থ করেছো, কিন্তু নাম হচ্ছে সালোকসংশ্লেষণ, এটা আবার আলোর অনুপস্থিতি কিভাবে হয়। তার মানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা যে ক্লোরোফিলে যে তোমার আলোক পর্যায়ের যে চক্রগুলো ঘটে, এবং এটা একেবারে কমপ্লিট হয় তোমার C3 চক্র ওই ক্লোরোফিলেই তোমার অন্ধকার পর্যায়ে মাধ্যমে একেবারে এটা কমপ্লিট হয়। ফলে আলোক পর্যায়ের যে উৎপন্ন এটিপি এবং NADPH, এগুলো দিয়েই মূলত অন্ধকার পর্যায়ে শক্তি গ্রহণ করে কার্বন বিজারণ করে থাকে। আর আলোক পর্যায়ে তো তোমার শক্তি, প্রয়োজনীয় শক্তি সূর্য থেকেই পাচ্ছে। তাহলে
আমাদের যে জীবনী শক্তি বা বায়োলজিক্যাল কয়েন এটিপি এবং এডিপি তৈরি করা, মূলত আমরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করি। আমরা যখন ক্ষুধা লাগে তখন কিন্তু একটু নিস্তেজ নিস্তেজ হয়ে পড়ি। আবার যখন আমরা খাদ্য গ্রহণ করি আমাদের সেই বায়োলজিক্যাল কয়েন উৎপন্ন হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম। তো উদ্ভিদের একটা সুবিধা হচ্ছে উদ্ভিদ বাইরে থেকে খাদ্য তত একটা প্রয়োজন হয় না। উদ্ভিদ সূর্যালোক থেকেই তার নিজের প্রয়োজনীয় বায়োলজিক্যাল কয়েনটা তৈরি করতে পারে। এটা হচ্ছে মানে মূল পয়েন্ট। তাহলে আলোক নির্ভর পর্যায়, যেটাকে আমরা বলি লাইট ডিপেন্ডেন্ট পর্যায়, এখানে মূল যে তথ্য সেটা হচ্ছে ক্লোরোফিল লাগবে, পিগমেন্ট লাগবে। পিগমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু তুমি করতে পারবে না, সাবস্টেনশন হবে না। অন্য কোনো প্রাণী বা আমরা মানুষ এবং অন্য কোনো প্রাণী কেন সূর্যালোকের থেকে আমরা ব্যবহার করে খাদ্য উৎপাদন বা বায়োলজিক্যাল কয়েন বা এটিপি বা এনএডিপিএস তৈরি করতে পারি না কেন? যেহেতু আমাদের পিগমেন্ট নেই। তাহলে সূর্য রশ্মির যে শক্তি, যেটাকে আমরা ফোটন বলি, এটা শোষণ করার একমাত্র অণু হচ্ছে পিগমেন্ট। এটা মনে রাখবে, পিগমেন্ট হচ্ছে সূর্যের আলো শোষণকারী মানে অণু। তাহলে ক্লোরোফিল বা পিগমেন্ট এটা হচ্ছে শোষণ করতে পারে, ফলে সালোক সংশ্লেষণটা কেবলমাত্র ওই ক্লোরোফিল এর উপস্থিতিতেই ঘটে থাকে, মানে পিগমেন্টের উপস্থিতিতে ঘটে থাকে। আর সালোক সংশ্লেষণের আরো কিছু পিগমেন্টের উপস্থিতি হতে পারে। হ্যাঁ, আরেকটা তোমরা যেটা জিনিসটা বোধহয় জানো, সেটা হচ্ছে যে এই পিগমেন্টটা পাতায় থাকে এবং পাতার ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিলে তোমরা জানো যে থাইলাকয়েডস থাকে, স্ট্রোমা থাকে, হ্যাঁ, গ্রানাম থাকে। এগুলো হচ্ছে তোমার সেই সালোক সংশ্লেষণের বিক্রিয়া কেন্দ্র, এবং সেখানে এই সালোক সংশ্লেষণটা ঘটে থাকে। তাহলে পাতার ভেতরে এরকম আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো যে সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয়, ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন বলতে আমরা প্রোটন বলি, সেটা উৎপন্ন হয়। সেটা হয় হচ্ছে পানির সালোক বিয়োজনের ফলে। তোমরা বোধহয় হিল বিক্রিয়াটা পড়েছিলে। বিজ্ঞানী হিল দেখিয়েছেন যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডেও আছে, পানিতেও আছে। তাহলে সালোক সংশ্লেষণের অক্সিজেনটা কোত্থেকে আসে? বিজ্ঞানী হিল পরীক্ষা করে দেখিয়েছেন যে সালোক সংশ্লেষণ যে অক্সিজেনটা নির্গত হয় সেটা পানির সালোক বিভাজনের ফলে আসে। আর মূল উৎপাদন যেটা আমরা জানি যে ফটো ফসফোরাইলেশন। এই যে ফটো ফসফোরাইলেশন বলতে আমরা কি বুঝাই? আলোর উপস্থিতিতে কোনো এডিপির সাথে যদি একটি অজৈব ফসফেট তৈরি হয়, অজৈব ফসফেট যুক্ত এটিপি তৈরি হয়, তাকেই আমরা কি বলি? ফটো ফসফোরাইলেশন। হ্যাঁ, এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে যে এই যে ফটোফসফোরাইলেশন হলো, এটা আবার দুইটা প্রক্রিয়া ঘটে থাকে। একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। এখানে তোমাদের কিন্তু আমি তিনটা জিনিস বলেছি, তোমরা অবশ্যই মনে রাখবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইলেকট্রন প্রবাহটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইলেকট্রন প্রবাহ থেকেই আমাদের এখানে যত কিছু, তোমরা জানো ইলেকট্রিসিটি বা এক ধরনের শক্তি, বর্তমানে সবচেয়ে বেশি শক্তি, এই ইলেকট্রিসিটিটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এই ইলেকট্রিসিটির শক্তি ব্যবহার করে আমরা কি না করতে পারি? তাহলে এই যে ইলেকট্রন প্রবাহ দিয়ে আমরা কি না করতে পারি? তাহলে এই যে ফটো ফসফোরাইলেশন, এটা কিন্তু একটা ইলেকট্রন প্রবাহ বলতে পারো। আমরা আলাদাভাবে ইলেকট্রন প্রবাহ যন্ত্র পড়বো, কিন্তু এখানে কিভাবে ঘটে থাকে সেটা আমরা দেখব। ইলেকট্রন প্রবাহটা কিভাবে ঘটে থাকে এবং কেন ঘটে থাকে ইলেকট্রন প্রবাহটা, এবং এটা কিভাবে শুরু হয়। আমরা আগেই বলে রাখি, ইলেকট্রন প্রবাহটা শুরুই হবে সূর্য শক্তির ফোটন গ্রহণের সাথে সাথে। সূর্যালোকের শক্তির ফোটন গ্রহণ না হলে ইলেকট্রন প্রবাহ শুরু হবে না। কারণ সূর্যের শক্তি গ্রহণ হলে সে এনার্জেটিক হবে, তখনই সে শক্তি গ্রহণ করবে। তাহলে এই যে আমরা বলি যে সালোক সংশ্লেষণ অক্সিজেন উৎপন্ন হয়, তোমরা এই পয়েন্টটা মনে রাখবে। অক্সিজেন উৎপন্ন হয় এই যে আমরা ফটোফসফোরেশনের যে দুটা দেখালাম, চক্রীয় এবং অচক্রীয়, কেবলমাত্র অচক্রীয় পর্যায়ে অক্সিজেন উৎপন্ন হয়, আর কোথাও হয় না। অন্ধকার পর্যায়ে হয় না, আলোক পর্যায়ে চক্রীয়তেও হয় না। তাহলে এটা একটা মনে রাখবে। আরেকটা তথ্য আমরা দিয়ে রাখি
বর্তমানে যে পৃথিবীর বায়ুমণ্ডলে 21% অক্সিজেন তোমরা দেখছো, এই 21% অক্সিজেন কিন্তু এমনি এমনি হয়নি, এটা হচ্ছে বিলিয়ন বিলিয়ন বছরের সালোক সংশ্লেষণ ফলে তৈরি হয়েছে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে সালোক সংশ্লেষণ যে শুধুমাত্র আমাদের কি করে থাকে, উদ্ভিদের খাদ্য জোগাড় করে থাকে তা না, আমাদের বায়ুমণ্ডলে এটা মানে অক্সিজেনও সরবরাহ করে থাকে। আর খাদ্যের যে বিষয়টা, উদ্ভিদ যে শুধু খাদ্য তৈরির সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি করে থাকে এবং তাতেই তার হয়ে যায় তা কিন্তু না। তোমরা জানো যে কোর্সের নাম হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন। তো আসলে সালোক সংশ্লেষণ কি ঘটতে পারে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই যে এটা এটা একটা উদ্ভিদ দেখো, এই উদ্ভিদটি সবুজ, এই উদ্ভিদটি সালোক সংশ্লেষণ করে থাকে, তাহলে কেন আবার এটা কি উদ্ভিদ? ভেনাস ফ্লাইট্র্যাপ। ভেনাস ফ্লাইট্র্যাপ, হ্যাঁ তোমরা এই স্ক্রিনে দেখো, এখানে লেখা আছে সে কিন্তু এই যে পোকামাকড় এবং স্পাইডার খাচ্ছে, যদিও সে সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, তাহলে সে পোকামাকড় খাচ্ছে কেন? কারণ তার যে পুষ্টি, আমরা জানি যে এসেনশিয়াল মিনারেলস এন্ড অ্যামাইনো অ্যাসিড, আমরা পরবর্তী পর্যায়ে এটা পড়বো, আমাদের সিলেবাসের একটা অংশ আছে, সেটা সাধারণত মাটি থেকে নিয়ে থাকে, কিন্তু যে সকল মাটিতে এ ধরনের মিনারেলসের স্কারসিটি বা অভাব রয়েছে সে সকল উদ্ভিদ কিভাবে এটা পূরণ করবে? তাহলে এই উদ্ভিদ হচ্ছে এক ধরনের হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ, যে তোমার সালোক সংশ্লেষণের পাশাপাশি এই পোকামাকড় থেকে তার প্রয়োজনীয় মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিড এগুলো সে গ্রহণ করে থাকে। তোমরা ভেনাস ফ্লাইট্র্যাপের যে তথ্যটা জানলে, সেখান থেকে আমরা আবার আসি ফটোসিনথেসিসের যে বিভিন্ন আমরা যে তথ্যগুলো দেখেছিলাম, যে এখানে তোমরা একটা জিনিস দেখো যে 6 অণু, আমরা যেটা বলেছিলাম যে বিক্রিয়াটা, যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি, তখন তোমার গ্লুকোজ এবং 6 অণু অক্সিজেন তৈরি করলো, তাই তো? এটার জন্য আমার কি লাগবে? এটার জন্য অবশ্যই ক্লোরোফিল অণু লাগবে এবং সূর্যালোক লাগবে, এটা ছাড়া মানে হবে না এটা এই ইকুয়েশনের জন্য। তাহলে এই যে আমাদের যে অ্যাটমসফিয়ার, আমাদের অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড গুলো শোষণ করার একটা মাত্র সাইকেল হচ্ছে এই সালোক সংশ্লেষণ। আর আরেকটা কথা আমি বলেছি, অটোট্রপ যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে, আর আমরা হচ্ছে হেটারোট্রপস এবং অন্যান্য অ্যানিমেল নিজেরা খাদ্য তৈরি করতে পারে না, তাদের জন্য সালোক সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লাইট এবং পিগমেন্টের যে তথ্যগুলো বলেছিলাম সেটা তোমরা একটু মনে রাখবে, যে সানলাইট থেকে যে এনার্জি এটা গ্রহণ করার জন্য একমাত্র অণু হচ্ছে পিগমেন্ট, যেটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করতে পারে, এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণকারী পিগমেন্টকে আবার নির্দিষ্ট নামে ভাগ করা হয়েছে। তোমরা দেখবে যে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণকারী ক্লোরোফিলের নাম আছে বিভিন্ন, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, আবার তোমরা দেখবা পিগমেন্ট কোথাও লেখা দেখবা যে ক্লোরোফিল এ না লিখে লেখা আছে পিগমেন্ট পি মানে P700, কোথাও লেখা দেখবে যে P680, এরকম লেখা দেখতে পারো। এগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণকারী মানে পিগমেন্ট। এছাড়া আরো কিছু পিগমেন্ট তোমরা জানো, যে ক্যারোটিনয়েড, যেটা কমলা রং, ক্যারোটিন হচ্ছে তোমার গাজর, তারপর হলুদ রঙের জ্যান্থোফিল এবং পার্পল কালারের হচ্ছে অ্যান্থোসায়ানিন, বিভিন্ন ধরনের পিগমেন্ট হয়তো আছে, কিন্তু মূল যে পিগমেন্ট আমাদের প্রয়োজন সালোক সংশ্লেষণের জন্য সেটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলে তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টের মধ্যেই এই আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায় দুটোই ঘটে। তাহলে থাইলাকয়েডসে ঘটবে তোমার আলোক পর্যায়টা, আর স্ট্রোমায় ঘটবে অন্ধকার পর্যায়। এই যে ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখছো যে ক্যালভিন সাইকেলটা যেটা আমরা দেখাচ্ছি, এই যে তোমরা থাইলাকয়েডস দেখছো, স্ট্রোমা দেখছো, এই থাইলাকয়েডসে ঘটবে হচ্ছে আলোক পর্যায়, আর এই স্ট্রোমাতে ঘটবে অন্ধকার পর্যায়। তার মানে আলোক পর্যায়ে যে তোমার উৎপাদিত এই যে সূর্যের আলো থেকে দেখো তোমার যে রশ্মি, এই রশ্মি থেকে যে এনার্জিটা সে গ্রহণ করে এটিপি এবং NADPH2 তৈরি করছে, সেটা চলে যাচ্ছে কোথায়? কেলভিন সাইকেলে। আবার কেলভিন সাইকেল থেকে এই ব্যবহৃত গুলো মানে NADP এবং ADP, এটা আবার চলে যাবে আলোক পর্যায়ে। তার মানে এই আলোক পর্যায়ের এবং অন্ধকার পর্যায়ের এই সকল ফটোসিনথেসিসে তোমার পানি, টেম্পারেচার এবং ওয়াটার, এইগুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। আমরা
একটু চক্রীয় পর্যায়টা একটু দেখি। এখানে তোমাদের আমি আগেই বলেছি যে চক্রীয় পর্যায়ে ফটোসিস্টেম 1 শুধু কাজ করে থাকে, আর অচক্রীয় পর্যায়ে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুটো কাজ করে। তো ফটোসিস্টেম 1 বলতে বোঝায় যে এখানে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্সের পিগমেন্ট আছে, আর ফটোসিস্টেম 2 এ ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য শোষণকারী পিগমেন্ট আছে। তার মানে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য শোষণকারী পিগমেন্ট নিয়ে গঠিত ফটোসিস্টেমগুলোকেই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 চক্রীয় প্রক্রিয়া বলে। হ্যাঁ, আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। কেন এটার নাম দেওয়া হয়েছে ফটোসিস্টেম 1, কেন আরেকটার নাম দেওয়া হয়েছে ফটোসিস্টেম 2? তোমরা শুধু এতটুকু জেনে রাখো যে সকল পিগমেন্ট সকল তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি গ্রহণ করতে পারে না। তাহলে এক একটা তরঙ্গদৈর্ঘ্য গ্রহণকারী পিগমেন্টের এনার্জি উৎপাদনের ক্ষমতাও এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তাহলে চক্রীয়তে শুধুমাত্র ফটোসিস্টেম 1 কাজ করে, যে সূর্যের ফোটন সংগ্রহ করার সাথে যে শক্তি মানে গ্রহণ করবে, সাথে সাথে সে ওই ইলেকট্রনটা কি করবে, শক্তিপ্রাপ্ত হয়ে ফটোসিস্টেম 1 থেকে বের হয়ে যাবে, নিক্ষিপ্ত হয়ে যাবে। এবং এই যে সেই ইলেকট্রনটা শক্তিপ্রাপ্ত হলো, তাকে পূর্ব অবস্থায় ফিরে আসতে হলে তাকে শক্তি ক্ষয় করতে হবে। সে কিভাবে শক্তি ক্ষয় করবে? তার শক্তি ক্ষয় করার একমাত্র উপায় হচ্ছে কিছু বিক্রিয়া ঘটিয়ে সেই বিক্রিয়াতে তার শক্তিটা কাজে লাগাতে হবে। এবং সে বিক্রিয়া যে ঘটাবে এই ইলেকট্রন, সেই ইলেকট্রনকে গ্রহণকারী কিছু ইলেকট্রন গ্রহীতা আছে। আমরা ইলেকট্রন প্রবাহতন্ত্রে দেখবো অনেক ধরনের ইলেকট্রন গ্রহীতা আছে, ফেরোডক্সিন, তারপরে তোমার সাইটোক্রোম বি, সাইটোক্রোম এফ, নানান ধরনের তোমার প্রোটিন, লিপিড এবং লৌহ গঠিত ইলেকট্রন গ্রহীতা আছে। আমরা বিস্তারিত আমরা ইটিএস এ পড়বো। এখন আমাদের এখানে যেটা মূল তথ্য সেটা হচ্ছে যে এই চক্রীয়তে দেখো যে ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা, শক্তিপ্রাপ্ত ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়েছিল, সেটা বিভিন্ন বিক্রিয়া ঘটিয়ে আবার এটিপি উৎপন্নর মাধ্যমে আবার সে ফটোসিস্টেম 1 এ ফিরে আসলো। এই কারণে এটাকে চক্রীয় মানে ফটোফসফোরাইলেশন বলা হয়। যেই ইলেকট্রনটা শক্তিপ্রাপ্ত হয়েছিল সে বিভিন্ন বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়ার ফলাফল হিসেবে এটিপি তৈরি করে আবার সে পূর্ব অবস্থায় পূর্বের জায়গায় ফিরে আসলো। এই কারণেই এটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরেশন। এটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরেশনের মূল থিম। তার মানে ইলেকট্রন এখানে তোমরা দেখছো উৎক্ষিপ্ত হচ্ছে, এটিপি উৎপন্ন হচ্ছে এবং একটা মাত্র ফটোসিস্টেম কাজ করছে, আর প্রোটন উৎপন্ন হচ্ছে। এবং এখানে কোনো কিন্তু অক্সিজেন উৎপন্ন হয় নাই, কোনো পানির সালোক বিভাজন ঘটেনি। এই তথ্যগুলো তোমরা খেয়াল রাখো, যাতে করে তোমাদের এই যে ফটোসিস্টেম 2 এ তোমাদের কাজে আসবে। অচক্রীয় পাথওয়েতে দেখো আমরা চক্রীয় প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হয় না। না, চক্রীয় প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় না। অচক্রীয় পর্যায়টা দেখো, অচক্রীয় পর্যায়ে তোমরা দেখছো পাশাপাশি দুটি ফটোসিস্টেম কাজ করছে, ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1। তাহলে ফটোসিস্টেম 2 যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো সেই সূর্যের ফোটন গ্রহণ করার ফলে সেই ইলেকট্রনটি কি হয়ে যায়, সেই ইলেকট্রনটি বিভিন্ন বিক্রিয়া ঘটিয়ে, আগের মতোই তথ্য একই, ইলেকট্রন শক্তিপ্রাপ্ত হলে তাকে বিক্রিয়া ঘটিয়ে আগের অবস্থায় আসতে হবে এবং সেই বিক্রিয়ার ফলাফল হচ্ছে এটিপি তৈরি। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু তোমরা দেখো এই ইলেকট্রন প্রবাহে সে আর ফটোসিস্টেম 2 এ ফেরত আসে না, সে চলে গেছে ফটোসিস্টেম 1 এ। কেন? কারণ ফটোসিস্টেম 1 এ আগে থেকেই একটি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সেই ইলেকট্রনটা আবার ওই চক্রীয়র মতো ফটোসিস্টেম 1 এ ফেরত আসে নাই, সে করেছে কি এনএডিপিএস তৈরিতে ব্যবহৃত হয়ে গেছে। তাহলে এই যে ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনটা শক্তিপ্রাপ্ত হয়ে উৎক্ষিপ্ত হয়ে এনএডিপিএস তৈরির বিক্রিয়া ব্যবহৃত হয়ে গেল, তাহলে তার যে ঘাটতিটা সেটা পূর্ণ করলো কে? ফটোসিস্টেম 2 এর ইলেকট্রন। তাহলে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনের ঘাটতিটা কোত্থেকে হবে? পূরণ হবে পানির সালোক বিভাজন। তোমরা পানির সালোক বিভাজনে দেখবে যে পানির সালোক বিভাজনের ফলে 2 অণু প্রোটন, 2 অণু ইলেকট্রন এবং হাফ অণু অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই পানির সালোক বিভাজনের উৎপন্ন ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 এর যে হারানো ইলেকট্রন সে ঘাটতিটা পূরণ করবে এবং প্রোটনটা চলে যাবে সেই চেইনে এনএডিপিএস তৈরিতে ব্যবহৃত হবে আর অক্সিজেন চলে যাবে বায়ুতে। ইজ দ্যাট ক্লিয়ার?
এখানে দেখো জি, স্যার। পানির শালক বিভাজন হয়েছে, অন্য কোথাও কিন্তু পানির শালক বিভাজন আমরা দেখিনি। এখানে পানির শালক বিভাজন হয়েছে এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে কোথাও কারো ইলেকট্রন ফেরত আসেনি। ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনও ফটোসিস্টেম 2 এ ফেরত আসেনি, ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনও ফটোসিস্টেম 1 এ ফেরত আসেনি। তার মানে দুটো ইলেকট্রনই তারা হারিয়েছে এবং দুটি ইলেকট্রনই কোথায় চলে গেছে, মানে ব্যবহৃত হয়ে গেছে, ফেরত আসেনি। এই কারণে এটাকে চক্রীয় অচক্রীয় বলা হয়। তার মানে স্যার চক্রীয় প্রক্রিয়া ফেরত আসে হ্যাঁ। আগের অবস্থানে, যা মানে হারানো ইলেকট্রন তার আর ইলেকট্রনই অচক্রিয়তে স্যার ফিরে আসে না। ফেরত আসে না। মানে ঘটনা একই ঘটে, বিক্রিয়া ঘটায়, কিন্তু এটা এখানে অচক্রিয়তে দেখলে যে চক্রীয়তে তোমরা বিক্রিয়া ঘটায় স্যার আগের অবস্থানে ফিরে আসে। এবং তোমরা চক্রীয়তে দেখেছো যে শুধু পিগমেন্ট সিস্টেম 1 কাজ করেছিল, আর অচক্রিয়তে দেখলে তোমরা পিগমেন্ট সিস্টেম 1 এবং আর পিগমেন্ট অচক্রিয়তে সিস্টেম 1 2 দুইটাই দুটোই কাজ করে। আবার তোমরা এখানে দেখেছো যে পিগমেন্ট সিস্টেম 2 এর ইলেকট্রনটা কোথায় যায়, পিগমেন্ট সিস্টেম 1 এ যায়। আর তার ঘাটতিটা কে পূরণ করে, তার ঘাটতিটা পূরণ করে পানি। আর ওই পানির শালক বিভাজনের প্রোটনটা কোথায় চলে যায়, থাইলাকয়েড চেম্বারে চলে যায় NADPH তৈরিতে। আর পিগমেন্ট সিস্টেম 2 এর রিঅ্যাকশনটা থেকে কি উৎপন্ন হয়, এটিপি তৈরি হয়। আর পিগমেন্ট সিস্টেম 1 এর রিঅ্যাকশনে কি তৈরি হয়, NADPH তৈরি হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, যে এখানে NADPH পাচ্ছ, যেটা আমরা চক্রীয়তে কিন্তু NADPH আমরা পাইনি। তার মানে অচক্রীয়তে কিন্তু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আবার অচক্রীয়তে বেশি বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। মনে রাখা ভালো, 1 molecule NADPH equal to 3 molecule ATP। তার মানে এক অণু NADPH2 শক্তি সমান হচ্ছে 3 অণু ATPর শক্তি। তাহলে শক্তি উৎপাদনের ক্ষেত্রে যদি তোমরা চিন্তা করো, সেই শক্তি উৎপাদনও কিন্তু কোথায় বেশি উৎপন্ন হচ্ছে, সেই অচক্রিয়তে। হ্যাঁ। তাহলে এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা করতে পারো। চক্রীয় চিত্রটা তোমরা বইও দেখতে পারবে। দেখা যাচ্ছে চক্রীয় চিত্রটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এবার বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে আমাদের যে রিঅ্যাকশন সেন্টার ফটোসিস্টেম 1, এখানে তোমরা দেখছো যে এখানে তোমার যে পিগমেন্টগুলো আছে, সেই পিগমেন্টগুলো মানে পিগমেন্টগুলো বললাম, পিগমেন্ট কমপ্লেক্স বলতে অনেকগুলো পিগমেন্ট থাকে। আমি তোমাদের বলেছি ক্লোরোফিলের 683 বলেছি, তারপরে জেন্থোফিল বলেছি, তাই না? তারপরে ক্যারোটিনয়েডস বলেছি, তারপরে আরো কয়েকটি বলেছি, যেমন হচ্ছে P700 আছে আরেকটি, হ্যাঁ, যেটা এগুলো মিলেই এই পিগমেন্ট সিস্টেম 1টা হয়। এটার মধ্যে যখন এই সূর্যের আলোটা পড়লো, যখন এই বিক্রিয়া কেন্দ্রে সূর্যের আলো থেকে ফোটন গ্রহণ করে ইলেকট্রনটা শক্তিপ্রাপ্ত হলো, এই শক্তিপ্রাপ্ত ইলেকট্রন তখন কি হয়ে যাবে, এই সাইডে আর থাকবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেটা লাল হয়ে গেছে, অন্যদের থেকে যে আলাদা হয়ে গেছে, সেটা এখানে লাল চিহ্ন ব্যবহার করা হয়েছে। তার মানে সেই লাল চিহ্ন যেটা হলো এই রিঅ্যাকশন সেন্টারে, এখানে থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে এই যে ইলেকট্রন গ্রাহক, যে এখানে কিন্তু অজানা গ্রাহক দিয়েছে, কোনো নাম দেয়নি। আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখব বিভিন্ন গ্রাহকের নাম। হ্যাঁ, তো সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই ইলেকট্রনটাকে সে পাঠাবে। একটা অজানা গ্রাহক সে কোথায় পাঠাবে এই ইলেকট্রনটাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পাঠাবে। সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সে কি করবে, যে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটাবে এবং এটিপি তৈরি করবে। সেই এটিপিটা আবার কোথায় চলে যাবে, কেলভিন সাইকেলে C3 চক্রে চলে যাবে। এই যে আমরা বললাম যে এই এটিপিটা তৈরি হবে এবং C3 চক্রে। এই এটিপি তৈরি হয় কিভাবে, কেউ কি বলতে পারবা? এটিপি কার সমন্বয়ে তৈরি হয়? এটিপি তৈরিতে কি কি লাগে?
হ্যাঁ, এখনো এডিপি এবং এখনো অজৈব ফসফেট, এটা লাগবে এটিপিতে এবং লাগবে শক্তি। তাহলে এখনো এডিপি এবং এখনো অজৈব ফসফেট শক্তি দিয়ে এটিপি তৈরি করলো, সেই এটিপিটা চলে যাবে কি কেলভিন সাইকেলে কার্বন বিজারণ পথে বিভিন্ন বিক্রিয়া ঘটানোর জন্য সেই এটিপিটা ব্যবহৃত হবে এবং ব্যবহৃত হয়ে সেখানে সেই এটিপিটা বিশ্লিষ্ট হয়ে আবার এডিপি এবং অজৈব ফসফেট তৈরি করবে। আবার সেই এডিপি এবং অজৈব ফসফেট এইখানে আবার সেই ইলেকট্রন প্রবাহতন্ত্রে সেই এটিপি তৈরি করবে। মানে এইভাবে চক্রটা চলতেই থাকবে। মানে চক্রীয়তে আমরা দেখছি যে ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনটা প্রবাহিত হয়ে সে আবার ফটোসিস্টেম 1 এ ফেরত আসে। এই যে ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন প্রবাহিত হয়ে ফটোসিস্টেম 1 এ ফেরত আসলো, এই কারণে এটাকে চক্রীয় বলা হয়। কিন্তু অচক্রীয়তে তোমরা দেখেছো যে সেটা আর ফেরত আসে না, সেটা কি হয়ে যায়, সেটা ব্যবহৃত হয়ে যায়। ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনটা ব্যবহৃত হয়ে যায় NADPH তৈরিতে। আমি কিন্তু এই জিনিসগুলো বারবার বলছি, কিন্তু তোমরা যখন বাসায় একটু স্টাডি করতে চাইবা, বাসায় যখন পড়তে চাইবে, পড়তে বসলেই দেখবে যে এই কথাগুলোই লেখা আছে, তখন আমার মনে হয় যে আর কোনো সমস্যা হবে না। তোমরা যদি একটু মানে আজকেই যদি এটা পড়ে ফেলো, আমার মনে হয় যে তোমাদের বুঝতে আরো ভালো সমস্যা মানে ভালো হবে। কোনো সমস্যা যদি দেখা দেয় তখন তোমরা আবার সাথে সাথে আমাকে বলতে পারবে যে স্যার এই যে এখানে দেখো তোমরা অচক্রীয়টা, অচক্রীয়তে এখানে তোমরা পানির সালোক বিভাজন দেখছো, অচক্রীয়তে দুটি ফটোসিস্টেমের ব্যবহার দেখছো। এই যে ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন তোমরা চক্রীয়তে দেখেছিলে, সেটা বিভিন্ন বাহক হয়ে এই ইলেকট্রন গ্রাহকের মাধ্যমে বিভিন্ন বাহক হয়ে সে আবার ফেরত এসেছিল, কিন্তু এখানে সে কিন্তু NADPH তৈরিতে ব্যবহৃত হয়ে গেল। এই NADPH কোথায় ব্যবহৃত হচ্ছে? কেলভিন সাইকেলে। আমি কিন্তু বারবার একই কথা বলেছি, এই NADPH এবং ATP এই দুটো তৈরি ব্যবহৃত হয়ে যাবে কোথায়? কেলভিন সাইকেলে। আবার কেলভিন সাইকেলে ATP বিশ্লিষ্ট হয়ে যে ADP এবং অর্গানিক ফসফেট তৈরি করবে, আর এটাও বিশ্লিষ্ট হয়ে NADPH NADP তৈরি করবে। সেগুলো আবার এই শক্তির মাধ্যমে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এগুলো আবার পুনরায় ATP এবং NADPH তৈরি করে। তাহলে মূল কথা হচ্ছে যে এখানকার ফটোসিস্টেম 1 এর ইলেকট্রনও ফটোসিস্টেম 1 এ ফেরত আসলো না এবং ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনও ফটোসিস্টেম 2 এ ফেরত আসলো না, যে কারণে এটাকে অচক্রীয় বলা হয়। আর অচক্রীয়র আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মানে পানির সালোক বিভাজন। ইজ দ্যাট ক্লিয়ার নাও? স্যার আর কারো কোনো প্রশ্ন আছে কি না? হ্যাঁ, রিয়া আছো? জি স্যার। হ্যাঁ রিয়া, বলো, তোমার মতামত শুনি। স্যার ক্লাস খুব ভালো লাগছে। প্রথমত আমরা জয়েন হতে পারতেছিলাম না, পরে আবার আপনি রিজয়েন করলেন, আমরা মানে এত সুন্দর করে বুঝালেন, তার জন্য ধন্যবাদ স্যার। না মানে ভালো লাগছে স্যার। টপিকটা কি একটু বোধগম্যতা হয়েছে কিনা আগে থেকে? ক্লিয়ার হয়েছে ভালো মতো। আচ্ছা, তাহলে আশা করি যে অন্ধকার পর্যায়টাও তোমাদের ক্লিয়ার হবে। জি স্যার, ইনশাআল্লাহ। নাজনীন আছো নাকি? জি স্যার। হ্যাঁ নাজনীন, বলো তোমার কি মতামত? স্যার ক্লাস অনেক ভালো হয়েছে, যেটা মানে সমস্যা হয়েছিল দ্বিতীয়বার জয়েন করার পরে সব ক্লিয়ার হয়ে গেছে, তাই ভালো হয়েছে। আর কিছু মানে যদি কোনো সাজেশন থাকে নেক্সট ক্লাসের জন্য, আমরা আবার কালকে সেম টাইমে কোনো সমস্যা নেই তো?
অন্ধকার পর্যায়ের জন্য? না স্যার, কোনো সমস্যা নেই। কারণ আমার মনে হয় যে সাথে সাথে যদি তোমরা একটু বাসায় পড়ে ফেলো এবং সাথে সাথে যদি আমরা আবার অন্ধকার পর্যায়টা পড়ে ফেলি, তাহলে তোমার জন্য মানে তোমাদের জন্য সুবিধা হবে মানে ক্লাসের লিঙ্কটা করতে। নতুবা যদি তোমরা আবার একটু দেরি করে ফেলো, তাহলে কিন্তু আবার লিঙ্ক করতে মানে ওই নলেজগুলোকে লিঙ্ক করে বুঝতে আবার একটু অসুবিধা হবে। তাহলে আমার সাজেশন থাকবে যে যেই ক্লাসগুলো দুটো পার্ট, সেই ক্লাসগুলো পরপর করে ফেলাই ভালো এক। আর আরেকটা তথ্য হচ্ছে যে এই ক্লাসগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু মানে সাথে সাথে একটু বাসায় বইটা একটু দেখে ফেলবে, ঠিক আছে? বইটা দেখে ফেলে যে পরীক্ষার হলে তোমরা পরীক্ষার উত্তরপত্রে তোমরা কিভাবে লিখতে চাও, আমার বর্ণনার সাথে তোমাদের সেই আনসার স্ক্রিপ্ট প্রেজেন্টেশনটা মিল আছে কিনা, বা সেটার মধ্যে টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে কিনা, অথবা তুমি যে চিত্রটা আঁকবে, কারণ আমাদের বৈষণী তো মূলত তোমার চিত্র নির্ভর ম্যাক্সিমাম। তো চিত্রটা তুমি যদি বুঝে আঁকতে পারো, আশা করি বর্ণনাটাও তুমি বুঝে লিখতে পারবে। আর বর্ণনা যদি বুঝে লিখো, একবার যদি বুঝে যাও, তাহলে আমার মনে হয় যে উপলব্ধি বোধগম্যতার মধ্যে আসলে সেটা ভুলার কথা না। পরীক্ষার আগের রাতে একবার দেখলেই তোমার আবার সেটা রিকল হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দিবা কি কথা শুনতে পাচ্ছে না নাকি? বৃষ্টি হচ্ছে তো হয়তো বা নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছি। বলো, তোমার কি মতামত? দিবা? হ্যাঁ, আমাদের সাথে সাদিয়া যুক্ত হয়েছে। সাদিয়া, কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আমি একটু বলে নেই, তোমাদের যদি কোনো অংশ মিসিং থাকে, আমি আবারও বলি যে এটা লিংক আমি দিয়ে দিব, এটা পোস্ট করা হবে, সেখানে তোমরা দেখবে এবং সেখানে তোমরা কমেন্ট করবে। আমাদের আজকের যে পার্ট 1, এই পার্ট 1-এর পরে আমরা পার্ট 2-এ কিভাবে কালকে নিলে পরে ভালো হয়, আজকেই তোমরা মতামতটা দিয়ে দেবে। আমি বিকালের মধ্যে ভিডিওটা আপলোড করে দিব, তোমরা সেইভাবে মানে মতামতটা দিয়ে দিবে, ঠিক আছে? ওকে স্যার। কালকে আজকে যেহেতু তোমরা সবাই যুক্ত হতে পেরেছো, আশা করি কালকে আর তোমাদের যুক্ত হতে সমস্যা হওয়ার কথা না, তাই না? এবং আমার মনে হয় সবাই একটু টাইমটা মেনটেন করবা, সবাই একটু টাইমটা মেনটেন করবা। লিঙ্কে ওয়েটিংয়ে তোমরা ঢুকে থাকবা, প্রয়োজনে 2 মিনিট আগে ঢুকে থাকবে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তোমরা যদি এক একজন এক এক সময় দাও, প্রেজেন্টেশনের সময় মানে এই রিকোয়েস্ট রিসিভ করা যায় না, মানে সমস্যা হয়, প্রেজেন্টেশনের সমস্যা হয়, মানে ফ্লুয়েন্সি থাকে না। তো ফলে তোমরা যদি একটু সময় মতো যুক্ত হও, এবং তোমাদের কিন্তু এইখানে যুক্ত হওয়াটা বেশি জরুরি, কারণ ওই শুধুমাত্র একপাক্ষিক প্রেজেন্টেশনে কোনো সার্থকতা আসবে না। যখনই তোমাদের থেকে কিছু প্রশ্ন আসবে, যখনই তোমাদের থেকে কিছু রিপিটেশন আসবে, যখন তোমাদের কিছু মতামত আমি মানে চাইবো, তোমাদের কিছু মানে প্রশ্ন আমি নিব, আমার থেকে কিছু প্রশ্ন যাবে, তোমাদের থেকে কিছু প্রশ্ন আসবে, সরি, তখনই আমাদের ক্লাসটা সার্থক হবে। তাহলে আজকে তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা অনেক সময় মানে দিয়েছো এবং এই ধৈর্য ধরে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেছো এবং সুচিন্তিত মতামত দিয়েছো, এবং তোমাদের যে মানে মনোযোগ দিয়ে শুনেছো সেটা বুঝে গিয়েছে। তোমরা সবাই প্রশ্নের উত্তর দিতে পেরেছো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পেরেছো,
এবং আমার মনে হয় যে তোমাদের এই মনোযোগ আকর্ষণ এবং তোমাদের এই সক্রিয় অংশগ্রহণ আমাদের এই ক্লাসকে শুধু সার্থক করেনি, এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন এডুকেশন কার্যক্রম, সেখানে যদি অন্যান্য যে শিক্ষার্থীরা দেখবে, তোমরা সেখানে মডেল হয়ে থাকবে। আমি যেমন এখানে রিসার্চ পার্সন হিসেবে মানে নির্বাচিত হয়েছি, তোমরাও কিন্তু আমার সাথে সাথে এই ভিডিওতে মডেল হিসেবে নির্বাচিত হয়ে গিয়েছো। তার মানে তোমরা প্রতিনিধিত্ব করছো সারা বাংলাদেশের বোটানির তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের। সারা বাংলাদেশের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী মডেল হচ্ছে তোমরা। ফলে তোমাদের সক্রিয় অংশগ্রহণ, সুচিন্তিত মতামত, এটা হচ্ছে খুবই জরুরি, যেটা আজকে করেছো। আমি আশা করব যে প্রতিটি ক্লাসে করবে এবং আমরা 15টি ক্লাসের মাধ্যমে যে টার্গেট, এই প্ল্যান্ট ফিজিওলজি কোর্সটি মানে একেবারে আমাদের বোধগম্যতার মধ্যে নিয়ে আসা, যাতে করে এই লকডাউনেও এই আমাদের যে করোনাকালীন লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সে বন্ধে যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, ঘরে বসেই যাতে তোমরা কোর্সটি সম্পন্ন করতে পারো, সেই সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আশা করি তোমাদের সাথে সাথে এই সারা বাংলাদেশের বোটানির তৃতীয় বর্ষের যে সকল শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখবে, তাদেরও মানে অনেক উপকার হবে। এবং তোমাদের এই প্রশ্ন যাতে সার্বজনীন প্রশ্ন হয়, তোমাদের এই প্রশ্ন যাতে সকল শিক্ষার্থীর মনের প্রশ্ন হয়, এবং তোমাদের এই যে উপলব্ধি, বোধগম্যতা যাতে সকল শিক্ষার্থীর উপলব্ধি এবং বোধগম্যতার মধ্যে আসে, সেভাবে চিন্তা ভাবনা করে পরবর্তী ক্লাসেও অংশগ্রহণ করবে। এবং পরবর্তী ক্লাসেও তোমরা এইভাবে মতামত, প্রশ্ন এবং সক্রিয় অংশগ্রহণ মনোযোগ সহকারে দিলে পরে তোমরা শুধু মডেলই হবে না, তোমরা নিজেরই উপকার করছো না, তোমরা সারা বাংলাদেশের অন্য শিক্ষার্থীদের উপকার করছো। এটা তোমাদের মানে মনের মধ্যে আসতে হবে। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এই মানে মূল্যবান সময় দিয়ে সক্রিয় অংশগ্রহণ করার জন্য, এবং আগামী লেকচারের অংশগ্রহণ করার জন্য, এবং আগামী লেকচার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিও এবং ক্লাস। জি স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য, সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। মানে আমি তো আমার দায়িত্ববোধ থেকে করছি এবং তোমরাও তোমাদের দায়িত্ববোধ থেকে করেছো। ফলে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো মানে ক্লাস আমি শেষ করতে চাচ্ছি। আমি থ্যাংক ইউ দিয়ে সবাইকে। আসসালামু আলাইকুম।